খুলনায় এনসিপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্তর্কন্তর বলছে পুলিশ, সীমান্তে নিরাপত্তা জোরদার। ময়মনসিংহের যুবককে পিটিয়ে হত্যা মামলায় 12 আসামি 3 দিনের রিমান্ডে। ভিডিও ফুটেজ দেখে আরও অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। ফেনীতে রেল লাইনের পাশে জর্জ কোর্টের পেসকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার। স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা, তদন্তে আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম তুলছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দৌড়ঝাঁপ শুরু, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং সিলেটে চলছে সুফি কবি হাসান উৎসব। সাংস্কৃতিক পরিবেশনায় উঠে আসছে জীবন দর্শন এবং লোক সংস্কৃতির নানা দিক। দর্শক শুনছিলেন দেশ সুপার বোর্ড দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেফতার 12 আসামিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে 7 নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন গ্রেফতার 12 আসামিকে 3 দিন করে রিমান্ড আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক শেখ মুস্তাসিনুর রহমান। বলেন, আসামিদের 5 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক প্রত্যেককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, ভিডিও ফুটেজ দেখে আরও অনুসন্ধান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মামলায় টোটাল র্যাব এবং আমাদের জেলা পুলিশ মিলে 12 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আজকে আদালতে তাদের রিমান্ড শুনানি হচ্ছে। তাদেরকে 3 দিনের রিমান্ড শুনানি মঞ্জুর করছে আদালত। সবুজ পাহাড় আর কাপ্তাই লেকের নীল জলে ঘেরা রাঙামাটি। প্রাকৃতিকভাবে শান্ত এই শহরের আড়ালে প্রতিনিয়ত চলে সংগ্রামের গল্প। দুর্গম যোগাযোগ আর অনিশ্চিত জীবনের মাঝেই এই অঞ্চলে লেগেছে ভোটের আমেজ, যেখানে পাহাড়ের মানুষের কাছে ভোট মানে শুধু ব্যালট নয়, ভোট মানে নিরাপদ ভবিষ্যতের আশা। রাঙামাটি থেকে আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। দেশের সীমান্ত ঘেঁষা সবচেয়ে বড় লেক কাপ্তাই। এই লেকের বুকে আছে সবুজ পাহাড়, আঁকাবাঁকা পথ আর নীল জল। দেখতে ঠিক যতটা শান্ত মনে হয়, তার চেয়ে অনেক বেশি গল্প জমা আছে এই শহরে। আর এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে রাঙামাটির বাস্তবতা। পাহাড়ি রাস্তা কিংবা পানিপথে স্কুল, হাসপাতালে যেতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা। যেখানে বৃষ্টি নামলেই ভেঙে পড়ে রাস্তা, থমকে যায় জনজীবন। কখনো ভূমিধস, কখনো কর্মসংস্থানের অভাব। প্রতিদিনই নতুন করে সংগ্রামের মুখোমুখি হতে হয় এখানকার বাসিন্দাদের। ক্ষুদ্র নিগোষ্ঠী হোক কিংবা বাঙালি পরিবার, তাদের কষ্ট কি আদৌ কেউ দেখে? এই কষ্টের মাঝেই আসছে জাতীয় নির্বাচন। চায়ের দোকান, নৌকার ঘাট আর কাপ্তাইয়ের বুকে ভোট শুধু ব্যালট নয়, ভোট মানে বাঁচার আশা, ভোট মানে ভবিষ্যতের নিশ্চয়তা। এটা তো একের দেশ না, আমাদের মাতৃভূমি। শান্তিতে বাস করতে পারি, এরকম আমি প্রাপ্তি খুঁজছি। সমতলে এবং পাহাড়ে সমান তালে আমাদের যে সুনাগরিকের যে সুবিধাগুলো, সেগুলো যেন আমরা পাই। এখানে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারবে এই ধরনের সাহসী বলিষ্ঠ নেতৃত্বই আমরা চাই। আসন্ন নির্বাচনে এরই মধ্যে রাঙামাটিতে প্রার্থী ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষা স্বাস্থ্য সেবাকে দুর্গম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। শিক্ষা, স্বাস্থ্য, এখানকার অর্থনৈতিক সমৃদ্ধি কীভাবে করা যায়, বেকার সমস্যা, শিক্ষা উন্নয়ন, এগুলো বেসিক্যালি রাস্তাঘাট, এগুলো তো আছে, এগুলো মেন ফ্যাক্টর আর কি। পাহাড়িরা অনেক দূরান্তে ওরা বসবাস করে, চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে ওরা পিছনে পড়ে আছে। নিজেদের ধর্মীয় অধিকার সহ নিজেদের গোষ্ঠীগত অধিকার রক্ষা করতে পারে, তাহলে সবাই শান্তিতে থাকবে। কাপ্তাই হ্রদবেষ্টিত বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। এই জেলার 10টি উপজেলায় সিংহভাগ চলাচলি করতে হয় এই পানিপথে। তবে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় বছরের পর বছর মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে এই জেলার মানুষ।
তাদের প্রত্যাশা আগামীর নেতৃত্ব কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে তাদের পাশে দাঁড়াবে। কাপ্তাই হ্রদ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের রামরায়পুর কৃষ্ণ মন্দিরে এ প্রার্থনার আয়োজন করে শৈলগাছি ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়। প্রার্থনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ 5 আসনের ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু সহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দেশজুড়ে দিন দিন বেড়েই চলেছে শীতের প্রকোপ। কমছে তাপমাত্রা, বাড়ছে কুয়াশার ঘনত্ব, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। কুয়াশায় ব্যাহত হচ্ছে যান ও ফেরি চলাচল। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সহকর্মীদের তথ্য ও চিত্রে শর্মিলা কিয়া রিপোর্ট। পৌষের শুরুতেই দাপট দেখাচ্ছে শীত। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইতে থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। দেশের সবশেষ জেলা পঞ্চগড়ে শীত আরও বেড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ দুপুর পর্যন্ত বাড়ির বাইরে বের হচ্ছেন না। তবে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন অসহায় ও নির্ময়ের মানুষজনেরা। আজ সকাল 6টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। নওগাঁয় উত্তরাঞ্চলের হিম হাওয়া ও ঘন কুয়াশার প্রভাবে শীতের তীব্রতা বেড়েছে। এতে জেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এই শীতের সময় কাজ করতে খুবই কষ্ট। ভাড়া বেটা নাই, লোকজন কম, শীতের কাপড় চোপড় নাই। পাবনায় মৃদু বাতাস ও কুয়াশায় ভোগান্তিতে পড়েছেন নির্ময়ের মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন তারা। শীতের কারণে আগে ধরেন লোক ভালোই ছিল, এখন শীতের কারণে লোকই নাই, কাম কাজও নাই, সেই ঠান্ডা। উত্তরের আরেক জেলা নীলফামারীতেও জেকে বসেছে শীত। তীব্র ঠান্ডার কারণে চরম ভোগান্তিতে চরাঞ্চলের মানুষ। দিনের বেলায় সূর্যের তেমন তাপমাত্রা না থাকায় হিমেল বাতাসে কষ্ট পাচ্ছেন তারা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি বিপাকে শিশু ও বয়স্করা। টানা 3 দিন ধরে জয়পুরহাটে ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে বেড়েছে হিমেল বাতাস। এ জেলার তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে আবহাওয়া অফিস। মেহেরপুরেও 3 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। 4-5 দিন ধরে বেলা ওঠেনি, খুব আবহাওয়া নিয়ে খুব আমরা কষ্টের বিপদের ভিতরে আছি। খুবই কুয়াশার চাপ। এই চাপে মানে ঠান্ডা, এত ঠান্ডা পড়ছে, ঠান্ডাতে আর কাজ করার সমস্যা হয়েছে। এদিকে ঘন কুয়াশায় ফেরি 2 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া পাটুরিয়া এবং আরিচা ও কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর সরকারি কলেজের পুকুর থেকে শাহিন হোসেন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কুমারখালী ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, শাহিন চোখে কম দেখা সহ ডায়াবেটিস, ব্রেইনের নানা রোগে ভুগছিল। রোববার বিকেলে প্রতিদিনের মতোই আসরের নামাজ পড়তে কুমারখালী বড় জামে মসজিদে গিয়ে নিখোঁজ হন। কুমারখালী সরকারি কলেজের পুকুরে তার স্যান্ডেল দেখতে পান স্থানীয় লোকজন ও স্বজনরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সকাল 8টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গত রাতে হয়তো সম্ভবত 8টার দিকে উনি মনে সম্ভবত আপনার প্রস্রাব করে পানি নেওয়ার ব্যবহার করার জন্য পুকুরের পাড়ে যায়। তো যাওয়ার পর ওইখানে কেউ বুঝতে পারে নাই যে একটা লোক পানিতে পড়ছে বা মারা গেছে বা এই ধরনের। তবে একটা মহিলা তাকে যেটুকু অনুমান করছে যে একটা লোক এখানে পড়ছে বা একজোড়া স্যান্ডেল ভেসে আসছে। ফেনীর ফতেপুর রেল ক্রসিং এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফেনী জজ কোর্টের পেশকার এনামুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা 11:30টার দিকে ফতেপুর রেল লাইনের 94-7 নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান বেলা 11:30টার দিকে এক বাক প্রতিবন্ধী ব্যক্তি রেল লাইনের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি ফতেহপুর স্থানীয়দের বিষয়টি জানান। নিহতের স্বজনরা জানান সোমবার সকাল 7টার দিকে এনামুল হক অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে বেলা 11:30টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পান তারা। এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি তাদের। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এই হ্যাঙ্গিং এর বিষয়টা সংবাদপ্রাপ্ত হয়ে এখানে আসছি। আসার পরে এখানে যেভাবে দেখতে পাচ্ছি আমরা সিআইডিকে অবগত করেছি এবং পিবিআইকেও জানিয়েছি, কারণ এখানে যদি কোনো আলামতের ব্যাপার আছে কালেক্ট করার ব্যাপারে তারা আসলে আমরা লাশ এখনো নামানো হয়নি, তারা আসলে আমরা লাশ নামাবো, সুরতহাল করব। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে প্রায় 35 লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দসহ এক চোরা কারবারিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক। জানান, গেল 72 ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য, গবাদি পশু, ভারতীয় রুপি ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অভিযানে একজন চোরা কারবারিকেও আটক করা হয়েছে। নেত্রকোনায় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকারের 102 বোতল ভারতীয় মদসহ 3 মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার পূর্বধলা উপজেলার লালমিয়া বাজার শ্রমিক অফিসের সামনে দুর্গাপুর টু শ্যামগঞ্জগামী পাকা রাস্তার উপর চেকপোস্টে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, একটি গাড়ির ভেতর থেকে পুরাতন কার্টুনে থাকা বিভিন্ন ব্র্যান্ডের 102টি মদের বোতল জব্দ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত 3 জন মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়। পূর্বাচলের 300 ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেয়া হবে, চলছে তার প্রস্তুতি। দর্শক, এই নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কেমন দেখছেন প্রস্তুতি, সেখানকার পরিস্থিতি যদি আমাদের সামনে তুলে ধরতেন। যেটা এখানকার আসলে প্রস্তুতি যদি বলি, সেটি কিন্তু আসলে প্রায় শেষের পথে এবং ইতিমধ্যে কিন্তু তিনি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এয়ারপোর্ট থেকে নেমে তিনি 300 ফিট এলাকায় যেখানে বক্তব্য রাখবেন, সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যে আপনার মঞ্চের প্রায় অর্ধেক কাজই কিন্তু শেষ হয়ে গেছে এবং হয়তোবা আর 2-1 দিনের মধ্যে আর কি পুরো কাজটাই কিন্তু শেষ হয়ে যাবে। এবং যদি একটু বলি যে এখনো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং তারা কিন্তু আসলে এই মঞ্চের যে আসলে তদারকি যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এখানে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন এবং সেই সাথে এখানে আসলে আপনার যারা আসলে কিছু কিছু নেতাকর্মী আছেন তারা আসলে দেখতে আসছেন এখানে যে কি অবস্থা, কেমন মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। এবং সেই সাথে যদি একটু বলি যে মঞ্চ যে কি ধরনের আসলে এবং তিনি এই স্থানটি আসলে মঞ্চ আসলে দায়িত্ব যারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলছেন এবং সেই সাথে যদি একটু বলি যে এই মুহূর্তে তিনি আসলে এখানে আপনার এই মঞ্চের কাজ আসলে কতদূর এগোলো এবং কি অবস্থা আসলে রয়েছে সেটি তদারকি করতে কিন্তু এই মুহূর্তে কিন্তু এই যে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি বক্তব্য দিবেন সেখানে এই মুহূর্তে পৌঁছেছেন। এবং যদি একটু বলি যে সকাল থেকেই কিন্তু এখানে কিন্তু নির্লসভাবে কাজ করে যাচ্ছে যারা এখানে দায়িত্বরত আছেন তারা। এবং আমরা যদি জানতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এয়ারপোর্ট থেকে নেমে তিনি আসলে এবারকে হসপিটালে যাবেন এবং সেখানে বিএনপি চেয়ারপারসনকে দেখি এবং এরপরে হয়তো বা তিনি এই জনগণের উদ্দেশ্যে তিনি এখানে ভাষণ দেবেন এবং তাদেরকে কৃতজ্ঞতা পোষণ করবেন এবং সেই উপলক্ষে আসলে সারা দেশ কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু এখানে আসবেন এবং তার কিন্তু পুরো প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে বিএনপির কাছ থেকে নেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন, আমাদেরকে সেটা জানিয়েছেন এবং আসলে তারা কাজ করছেন। এবং যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু একদম তারা এখানে কিন্তু দেখছেন যে সবার কিন্তু আপনার এক ধরনের কিন্তু সবার কিন্তু একটা উত্তেজনা যাচ্ছে তাদের মধ্যে আসলে বিএনপি নেতাকর্মীদের মাঝে
আনন্দ প্রকাশ করছে যে দীর্ঘদিন পর তিনি দেশে ফিরবেন। যে দীর্ঘদিন পর তিনি দেশে ফিরবেন এবং রাজনীতির একটা নতুন ধারা আসলে বইবে সেটি সম্পর্কে আসলে আপনার তারা কিন্তু প্রকাশ করছেন এবং তার আসলে নতুন করে আরো বেগ পাবে সেটি সম্পর্কে আসলে আমরা জেনেছি, সেটি আমরা এবং যদি একটু যে এই মুহূর্তে কথা বলবেন এবং সার্ভিস সম্পর্কে আমরা হয়তো জানবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পূর্বাচলের ৩০০ ফিট এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। ভোলার তজুমুদ্দিনে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিতে অপরিকল্পিত বেড়ি বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে মেঘনা নদীর তীরে গৃহহীন হওয়ার আশঙ্কা উপজেলার চাঁদপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২ শতাধিক পরিবার। পুনর্বাসন কিংবা ক্ষতিপূরণ না দিয়ে এভাবে বাঁধ নির্মাণের ফলে ক্ষুব্ধ এলাকাবাসী। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করা হলেও মেলেনি কোনো সুরাহা। সহকর্মী ছোটন সাহা রিপোর্টে বিস্তারিত। ৩ বার নদী ভাঙ্গনের পর ৭ বছর আগে বাঁধের পাশেই আশ্রয় নিয়েছিলেন ভোলার তজুমুদ্দিন উপজেলার ভুইয়াকান্দি গ্রামের জেলেবধূ রূপা বেগম। পরিবারের ৫ সদস্য নিয়ে আশ্রয় নেওয়া রূপা বেগমের মাথা গোজার এই ঠাইটুকু হয়তো ছাড়তে হবে, কিন্তু কোথায় আশ্রয় নেবেন জানা নেই তার। বেরি করবে তার জন্য বলছে আমাদের ঘর দুয়ার সব ভাঙ্গা করতে আমাকে অনেক চাপাচাপি করতে আমরা এই জায়গাতে ঘুরে যেতাম। আমরা হচ্ছি গরিব মানুষ, অসহায় মানুষ। বেরি সাইডে সাইডে থাই স্যার আমরা যদি সরিয়ে যাইতে চাই টাকাটা লাগতো না, কিসের জন্য শোরুম। রূপা বেগমের মতো একই অবস্থা জাহানারা বেগমের। বসবাসের শেষ সম্বলটুকু হারানোর শঙ্কায় ১১ সদস্যের এই পরিবারে নেমে এসেছে অন্ধকারের কালো মেঘ। মানে আমরা যে শীতকালের দিন পশ্চিমে শীতের দিন আমরা যে কোনো জায়গায় যাই যে আমরা যে থাকবো বা আমরা যে আর চাই নিবো আমাকে ওই প্রচেষ্টা আমরা নাই। সরকারের বেরি যদি আমাকে বলতো যে আপনারা এদিকে বেরি সাইডে ঘর করেন না, আমরা বেরি আবার পুরনো করুম, তাইলে স্যার আমরা পশ্চিম দিকে আরো কিনে বইতাম। শুধু রূপা কিংবা জাহানারা নয়, তাদের মতো ২ শতাধিক পরিবারের যেন একই অবস্থা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের ফলে ভিটে ছাড়তে হবে তাদের। বেড়িবাঁধের কাজ পশ্চিম পাশ দিয়ে না করে পূর্ব পাশ দিয়ে করলে ঘরগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পেত জানিয়ে স্থানীয়রা ক্ষতিপূরণ বা পুনর্বাসন না করে বাঁধ নির্মাণের চেষ্টার নিন্দা জানান। বেড়িটা একটু ফুক পাশে দিয়ে গেলে আমাদের জায়গাটা তাইকা যাইব। আমরা সরকারের কাছে এটাই অনুরোধ করি, দাবি করছি, মানবন্ধন করছি। এই জায়গায় যে এমন কোনো মানুষ আছে কিন্তু গেলে আমাদের পাশে দাঁড়ানোর মতো নাই। সব বহুত নেতা আইসি গেছি কিন্তু আমাদের পাশে কোনো দাঁড়ানোর মতো কোনো লোক নেই। এদিকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মেঘনা পাড়ি বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। কিছুটা সরিয়ে অন্যত্র এই বাঁধ নির্মাণের দাবি তাদের। তবে পাউবো বলছে প্রকল্পটি নকশা অনুযায়ী থাকায় অন্যত্র সরানো কিংবা ক্ষতিপূরণ কোনোটাই দেওয়া সম্ভব নয়। আমাদের কাছে আর কি অযৌক্তিক, যেহেতু এই প্রজেক্টটা পাস হয়েছে এইভাবেই তারা জমি দান করবে, সেই জমিতে আমরা কাজ করব। ক্ষতিপূরণ বাবদ কোনো অর্থ বরাদ্দ নয়, সবকিছু থেকে রক্ষা করার জন্য প্রকল্পটা। এখন তারা যদি স্বেচ্ছায় জমি দান করে আমরা কাজটা করতে পারবো। ভোলার লালমোহন ও তজুমুদ্দিন রক্ষা প্রকল্পের আওতায় ১১০০ কোটি টাকার নদী ভাঙ্গন রোধ প্রকল্পের ২ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে এই সংকট। গত কয়েকদিন ধরেই অসহায় জীবনযাপন করছেন মেঘনা পাড়ের এসব মানুষ। পানি উন্নয়ন বোর্ডের একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে এই ২ গ্রামের মানুষের ভাগ্য। ছোটন সাহা, দেশ টিভি, তজুমুদ্দিন, ভোলা। খুলনায় এনসিপি এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তর্কোন্দলে খুন হয়েছে বলছে পুলিশ। এ ঘটনায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নূর ইসলাম রকির প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্ত। সোমবার দুপুর ১:১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় গুলিবিদ্ধ মোতালেবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে সিটি স্ক্যান করার জন্য নেওয়া হয় সিটি ডায়াগনস্টিক সেন্টারে। ওর কোনো শত্রু নেই, জানি যে আমার সন্তানের কোনো শত্রু নেই। ও খালি এই রাজনীতির ভিতরে এই এনসিবির রাজনীতি করতে গেছে, আর কোনো শত্রু নেই।
পাহারা দেওয়ার জন্য থাকতে হয়েছে। তখন উনি আমাকে যে বলতেছে যে এরকম আমার মনে হয় একটা ভুল হয়ে গেছে, যে ওই ঘরটায় না বিভিন্ন রকম পুরুষ লোকরা আসা যাওয়া করে। তা আমি বললাম তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দাও। উনি আমার কথা মতো উনি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিছে। 30 তারিখে আমার বাসাটা খালি করার কথা ছিল, না আজকে আমার এই ঘটনা। ওনার ঘরে যারা আসে আমরা কাউকে চিনি না ভাই, আর আমরা তো এখানে থাকি না। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছন দিকের একটি বাসার মধ্যে তাকে গুলি করা হয়। প্রথমে আমাদের কাছে পিওনি একটা কনফিউশন ছিল যে আসলে গাজী মেডিকেলের সামনে ঘটনা ঘটেছে কিনা। তো ওখানে আমরা কোনো ধরনের সিমটম পাই নাই। তো আমরা খুঁজতে খুঁজতে এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে এই ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং মাদকের ছড়াছড়ি। এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা আসা যাওয়া করতো আমরা এগুলো তথ্য কালেকশন করছি এবং আমরা অতি শীঘ্রই এই ঘটনার সত্যতা বের করতে পারব। এদিকে এই ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে ভোটারদের সচেতন করতে ভোটের গাড়ির প্রচারের উদ্বোধন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেখানে থাকবে না ভয়, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি দেশের মালিক। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন, সৎ ও সমর্থ প্রার্থী বেছে দিন, চিন্তা ভাবনা করে ভোট দেন। এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। চলুন ভোট দিই, নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন পৃথিবীর জন্য। আল্লাহ হাফেজ। দর্শক, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছিল ভোটারদের সচেতন করতে ভোটের গাড়ির প্রচারের উদ্বোধন। সরাসরি আমরা সেখানেই ছিলাম। দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী 6 ডিনদের রুটিন দায়িত্ব পালন করবেন উপাচার্য ও 2 উপাচার্য। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ। এদিকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার শিক্ষকদের অবমাননা, মব সৃষ্টি ও সার্বিক বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাব বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকরা। তারা সোমবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে দেখা করে এ ক্ষোভ জানান। দ্রুত বিষয়গুলো সুরাহা করা না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তারা। আমাদের বিধি অনুযায়ী যে ওনারা যে চলতি দায়িত্ব, আসলে ওনারা 2 বছর মেয়াদ পূর্ণ হয়ে গেছে। ওনাদের পদত্যাগের কোনো বিষয়টাই ওনাদেরকে যে জিনিসটা আমাদের বিধি অনুযায়ী যে ডিন পদে কোনো কারণে নির্বাচন দেওয়া সম্ভব না হলে এবং ডিন পদ যদি শূন্য হয়, এটা এই পদত্যাগ বা অন্য যে কোনো কারণে হতে পারে, এটা অটোমেটিক্যালি ভাইস চ্যান্সেলর স্যারের কাছে দায়িত্বটা চলে আসে। উনি একেবারে পূর্ণ ডিনের সমস্ত কাজই উনি করতে পারেন। সেই হিসেবে ওনাদের অপারগতার পরপরই এটা ভাইস চ্যান্সেলর স্যার গ্রহণ করা মাত্র এটা ভাইস চ্যান্সেলরের কাছে দায়িত্ব চলে আসে। সুফি কবি হাসান রাজার জন্মদিন উপলক্ষে সিলেটের রোববার
থেকে শুরু হয়েছে 2 দিনব্যাপী হাসন উৎসব 2025। সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতির পরিষদ আয়োজন করে। উৎসবে হাসন রাজার জীবন, দর্শন এবং লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা সহ থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি ও হাসন রাজার গান পরিবেশনা। সিলেট থেকে হাসন উৎসবের আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, কেমন দেখছেন আয়োজন, আমাদেরকে জানাবেন। জ্যোতি, দেখুন, হাসন রাজা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে সিলেটে 2 দিন ব্যাপী হাসন উৎসব শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে এই উৎসবের উদ্বোধন করেন হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি। এবং আজকে কিন্তু লোক উৎসবের দ্বিতীয় দিন এবং শেষ দিন বলা যায়। আপনাকে জানিয়ে রাখি যে আজকের এই উৎসবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সিলেট নগরীর চৌহাট্টাস্থ যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে, এই শহীদ মিনার প্রাঙ্গণে আজকের এই হাসন উৎসবে হাসন রাজার জীবন, দর্শন ও লোক সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। একই সাথে এই আজকের এই উৎসবকে কেন্দ্র করে হাসন রাজার জীবনী নিয়ে আলোচনা সভা হচ্ছে, সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি এবং হাসন রাজার গান, এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আগত শিল্পীরা পরিবেশন করছেন। একই সাথে হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আজকের শেষ দিনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অতিথিরা উপস্থিত আছেন। বিশেষ করে এই পরিষদের হাসন উৎসবের পরিষদের যিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি আমাদের সাথে আছেন। আমাদেরকে একটু জানাবেন, আজকে আমরা জানি যে আজকের শেষ দিন, এই উৎসব নিয়ে আপনাদের কতটুকু? হাসন রাজা লোক উৎসব এটা 2 দিন ব্যাপী সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে হচ্ছে। প্রথম দিন শেষ, আজকে দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন। তো হাসন রাজার যে বাণীগুলো আছে তার গানের ভিতরে, তো হাসন রাজার বাণীগুলো আমাদের বিশ্বাস, আমরা গবেষণা করে দেখি যে হাসন রাজার বাণীর ভিতরে যে উপাদান আছে, আল্লাহর প্রেম আছে, মানুষে প্রেম ভালোবাসা আছে পরকালের প্রতি ভাব। এই জিনিসগুলো যদি থাকে, মানুষের ভিতর থেকে হিংসা বিদ্বেষ চলে যাবে, হানাহানি বন্ধ হবে, জগতে একটা শান্তি তৈরি হবে। তাইলে এই যে সুফি দরবেশদের বাণী, সাধকদের বাণী, এইগুলা যদি জগতে প্রচারিত হয় তাহলে জগৎ সুন্দর হবে। এই জন্য মহান যে সাধক হাসন রাজার বাণীগুলাকে আমরা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই হাসন রাজা লোক উৎসব করা। আজকে দ্বিতীয় দিন। আমাদের অনেক শিল্পী আছেন সিলেটের, নামি দামি শিল্পী, তারা হাসন রাজার এই বাণীগুলো তাদের স্বকণ্ঠের মাধ্যমে আজকে প্রচার করবেন। এখানে দর্শকরা আসতেছেন, আরো আসবেন। আমরা মাগরিব পরে ইনশাআল্লাহ অনুষ্ঠান শুরু করব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরো এখানে দেখতে পাচ্ছি অনেক গুণীজন আছেন, বিশেষ করে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, তিনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন। আপনার একটু 1 মিনিট একটু অনুভূতি জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি খুব আনন্দিত যে সিলেটে হাসন উৎসব হচ্ছে। আসলে এটা একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান, কয়েক বছর আগেও এরকম ছিল না। তো সিলেট মরমী সাধকদের তীর্থস্থান, এর মধ্যে হাসন রাজা তো অন্যতম একজন। হাসন রাজার গান, আমার বন্ধু ডাক্তার জহিরুল ইসলাম উনি যে বলেছেন, হাসন রাজাকে নিয়ে অনেক গবেষণার বিষয়বস্তু আছে। ওনার গান এগুলো কোনো দিন এগুলো হারিয়ে যাওয়ার মতো না। আমরা ছোটবেলা থেকেই বাউলা কে বানাইলো রে এইসব গান শুনে আসছে, এখনো এইসব গান পুরাতন হয়নি। ধন্যবাদ জ্যোতি। আপনি যেমনটি দেখছিলেন যে এই হাসন উৎসবকে কেন্দ্র করে সিলেটে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং আয়োজকরা যেমনটি জানিয়েছেন যে এই উৎসব ধারাবাহিকভাবে তারা চালিয়ে যাবেন। তো সিলেটে হাসন উৎসব নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সারা দেশের সংবাদ মাধ্যমের কার্যালয়ে হামলা, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন চলছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, কি দাবি করছেন তারা, কি তথ্য রয়েছে আপনার কাছে? বলছিলেন তেমনি কিন্তু আমরা দেখছি শরীয়তপুরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কিন্তু আজকে ওই যে ওসমান হাদির উপরে যে ফিল্মি স্টাইলে দুর্বৃত্তরা হামলা করেছে তার প্রতিবাদে কিন্তু আজকে তারা বিক্ষোভ মিছিল করছে। এবং পাশাপাশি আজকে খুলনা বিভাগীয় প্রধান এনসিপির যিনি কিনা রয়েছে মোতালেব শিকদার, তার উপরে যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকে তারা বিক্ষোভ মিছিল করছে। আমার পিছনের চিত্রটা যদি দেখায়, তারা কিন্তু বলছে যে এই যে তাদের উপরে তফসিল ঘোষণার পরবর্তীতে যে হামলা করা হয়েছে, এই ঘটনাটি কিন্তু
নিয়ে তারা বিচলিত হয়েছেন এবং যারা হামলাকারী রয়েছেন তাদের চিহ্নিত করার পরও কেন তাদের গ্রেফতার করা হয়নি এই বিষয়টি নিয়ে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করছে এবং সরকারের দিকে তারা আঙুল তুলছেন এবং যারা দুষ্কৃতকারী তাদের ধরার জন্য কিন্তু তারা বলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব শরীয়তপুর জেলা এনসিপির যিনি কিনা আহ্বায়ক রয়েছেন তার সাথে। আসলে আপনারা আজকে কি কারণে এখানে দাঁড়িয়েছেন এবং আপনারা কি চাচ্ছেন? দেখেন, আমরা এখানে আজকে এসেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার মাধ্যমে এবং তাদেরকে গ্রেফতার করে খুব দ্রুত যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। এবং খুলনা বিভাগের প্রধান আমাদের এনসিপি কেন্দ্রীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আজকে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আচ্ছা, আপনাদের দাবি যদি সরকার না মেনে নেয় তাহলে আপনারা কি ধরনের কর্মসূচি দেবেন? যদি সরকার দ্রুতভাবে আমাদের এই যারা এনসিপির নেতা এবং শরীফ ওসমান হাদিকে গুলি করেছে তাদেরকে বিচারের আওতায় না আনতে পারে তাহলে আমরা রাজপথেই এর জবাবের জন্য আমরা রাজপথেই থাকব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তারা কিন্তু বলছে যে ওসমান হাদির উপরে যেই ফিল্মি স্টাইলের যারা দুর্বৃত্তরা হামলা করেছে তাদের চিহ্নিত করার পর কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি এটি তারা প্রশ্ন করছে এবং তারা যদি তাদের দাবি না মানে না হয় তাহলে কিন্তু তারা রাজপথে থাকবেন এবং কঠোর কর্মসূচি দিবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে আন্দোলনকারীদের তথ্যর সর্বশেষ তথ্য। সহকর্মী সাইফুল ইসলাম আকাশ শরীয়তপুর থেকে আমার সাথে যুক্ত ছিলেন। মুন্সিগঞ্জ তপবন আশ্রমের আয়োজনে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় গীতা হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 8:30টার দিকে মুন্সিগঞ্জ শহরের দেওভোগ মাধব দেবনাথের বাড়িতে মাতৃদেবীর ঘট স্থাপনের মধ্য দিয়ে 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়। এই উপলক্ষে সারা দেশ থেকে কয়েক হাজার ভক্তবৃন্দের সমাগম হয়েছে। মঙ্গলবার বিকেলে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে 2 দিনের অনুষ্ঠান। ঝিনাইদহে শুরু হয়েছে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ। সোমবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঝিনাইদহ ফুটবল একাদশ বনাম নড়াইল ফুটবল একাদশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত লিগ ভিত্তিতে এই খেলায় খুলনা বিভাগের 8টি জেলার ফুটবল দল অংশগ্রহণ করবে। আগামী 31 জানুয়ারি পর্দা নামবে এই চ্যাম্পিয়নশিপের। এ সময় তৃণমূল পর্যায়ে থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।